আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলহাম ভালো আছো? ইলহাম? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াম আছো? সিয়াম উপস্থিত আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। কিরণ শুনতে আপনি কেমন পাচ্ছো? আছেন? অনিত? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। প্রিয়ম চাকমা? ইয়েস স্যার। প্রিয়ম চাকমা, আচ্ছা। আজকে যদিও দ্বিতীয় ক্লাস, তাও আমরা প্রথম ক্লাস হিসেবে ধরে নেব। গত ক্লাসে আমরা ছাত্রদের উপস্থিতি কম পেয়েছি। কারণ হলো ক্লাস টেস্টের পরে প্রথম ক্লাস ছিল, হয়তো অনেকেই ভেবেছে যে ক্লাস হবে কি হবে না এরকম, আর নোটিফিকেশনও হয়তো দেখেনি। সেই জন্য গত ক্লাসটা কনসিডার আমি করছি, এবং গতকাল গত ক্লাসে যে লেকচার হয়েছে আজকে সেম লেকচার হবে, এবং আজকেরটা হবে পরিকল্পিত ক্লাস। হ্যাঁ, প্ল্যান মাফিক ক্লাস আমরা নিতে যাচ্ছি। তো তোমাদের ক্লাস টেস্ট হয়েছে, অনেকের রেজাল্ট, মানে সবার রেজাল্ট আমি দেখেছি। কেউ কেউ তোমরা পেয়েছো, এত কম নাম্বার পেয়েছো, খুবই দুঃখজনক। আর অনেকেই খুব ভালো মার্কস ক্যারি করেছে, মানে অধিকাংশই ভালো মার্কস ক্যারি করেছে। তো কেন তোমরা আম, আবার অনেকেই দেখা গিয়েছে যে ক্লাসে উপস্থিত থাকে, নিয়মিতই আছে উপস্থিতি, কিন্তু আহ, খুব কম মার্কস পেয়েছে। তো এটার পেছনে নিশ্চয়ই কিছু কারণ মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে ক্লাসে উপস্থিতির বিষয়টাই গুরুত্বপূর্ণ, পড়াশোনা গুরুত্বপূর্ণ নয়। সে কারণে হয়তো এটা হতে পারে। আর পরীক্ষার সময় একটা ঘটনা দেখেছি, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো সেটার বিষয়ে সতর্ক থাকতে হবে, পর্দার জন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে। যাই হোক, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে শুভ সকাল। আজকের আমরা গত দিন পর্যন্ত শেষ করেছি হলো পঞ্চম অধ্যায়, ব্যবসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানি। তো ওই পর্যন্ত শেষ। এখন থেকে শুরু হবে আবার দ্বিতীয় ক্লাস টেস্টের জন্য আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়, সমবায় সমিতি। তো এই সমবায় সমিতি, এই অধ্যায়টা পরে আমরা কি জানবো, যে সমবায় সমিতির ইতিহাস ও সংজ্ঞা, সমবায় সমিতির বৈশিষ্ট্য। তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে ইতিহাস। গতদিন আমরা একটু আলোচনা করেছি, আজকেও আলোচনা করব সবার সুবিধার জন্য। সমবায় সমিতির মূলনীতি বা আদর্শ, সমবায় সমিতির গঠন প্রণালী। 3 নম্বর পর্বে আলোচনা করা হবে সমবায় সমিতির উপবিধি ও আইন, আর সমবায় সমিতির প্রকারভেদ। চতুর্থ ক্লাসে আলোচনা করব আর্থসামাজিক উন্নয়নের সমবায় সমিতির গুরুত্ব এবং পার্ট কি। পঞ্চম ক্লাসে আলোচনা হবে বাংলাদেশের সমবায় সমিতি বিকাশে কি কি সমস্যা এবং সমস্যা দূরীকরণের উপায়, এবং এই অধ্যায়ের উপর কিছু সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন যদি সম্ভব হয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা কেন আজকে, হ্যাঁ বলো। স্যার স্টুডেন্টস কোঅপারেটিভ সোসাইটি আছে স্যার, অনেক রকম কোঅপারেটিভ সোসাইটি তো হয়। আচ্ছা, আমরা আলোচনা করছি। দেখো, মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন আমরা যখন তৃতীয় অধ্যায় পড়েছি, তখন মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন হিসেবে এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী সমবায় রাষ্ট্রীয়, কি বলেছি, এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী সমবায় রাষ্ট্রীয়, এই কয়টা, 5 প্রকার। এই 5 প্রকার ব্যবসা প্রতিষ্ঠানের আলোচনা করেছি। এর মধ্যে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, এই ব্যবসাগুলোর মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন, অর্থাৎ ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। কিন্তু সমবায় সমিতি এমন একটি ব্যবসা সংগঠন যে ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং এখানে এই সমিতিতে যারা সদস্য থাকবে তাদের আর্থসামাজিক কল্যাণ সাধন। তার মানে এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সমবায় সমিতি এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সদস্যদের জনকল্যাণ, মানে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ। আবার যদি আমরা রাষ্ট্রীয় ব্যবসা পড়ি,
তখন ওই ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং কি জনকল্যাণ। ওখানে শুধু জনকল্যাণ। সুতরাং কাদের জনকল্যাণ? একটি দেশে বসবাসরত দেশীয় নাগরিক যারা আছে তাদের সবার কল্যাণের জন্য ওই ব্যবসা প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠা করে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি সমবায় সমিতি একটি বিশেষ সংগঠন, বিশেষ মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন। এটি ব্যবসা সংগঠন, আবার এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। আমরা তো জানি যে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু এটার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। হ্যাঁ, যেহেতু ব্যবসা সংগঠন মুনাফা অর্জন করতে হবে, কিন্তু মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং অন্য কোনো ভাবে আর্থসামাজিক কল্যাণ সাধন করতে হবে, অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন। তো এই অধ্যায়টি নিয়ে আজকের আলোচনা, এবং অধ্যায়টি অনেক বড়। তোমরা দেখেছো অন্যান্য অধ্যায় প্রায় 2-3টি ক্লাসে শেষ হয়ে যায়, কিন্তু এই অধ্যায়টি শেষ করতে আমাদের 5টা ক্লাস লাগবে, অর্থাৎ আমাদের প্রায় 3 সপ্তাহ লাগবে। ঠিক আছে, আমাদের অনলাইন ক্লাস অনুযায়ী। তো তোমাদের আন্তরিকতা আমি চাই, এবং বাসায় আজকে ক্লাসে যতটুকু পড়ানো হবে ক্লাস বাসায় ততটুকু পড়বে। আশা করছি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করলে আমাদের কোনো কাজ পেন্ডিং থাকবে না, বিশ্বাস করি। বাকিটুকু তোমাদের সহযোগিতার উপর নির্ভর করছে। তো আসো দেখি সমবায় সমিতির ইতিহাস নিয়ে আলোচনা করি। সমবায় সমিতি, প্রথমে আমরা জানবো যে সমবায় সমিতির ইতিহাস এবং সংজ্ঞা এটা। তাহলে সমবায় শব্দের শাব্দিক অর্থ হলো সম্মিলিত কর্ম প্রচেষ্টা। সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত কর্ম প্রচেষ্টা বা সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস। অর্থাৎ একটি ব্যবসা সংগঠনে, এই ব্যবসা সংগঠনে যে সকল সদস্য থাকবে, এই সদস্যগুলো সবাই এক মানে সম্মিলিত কর্ম প্রচেষ্টা চালাবে, অথবা এদের সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলা হবে। কেন গড়ে তুলবে? যে নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টা সমবায় আইনের আওতায়। সমবায় আইন কত? সমবায় আইন বাংলাদেশে 2001 এবং বিধিমালা 2004 আওতায় গড়ে তোলা সংগঠনটাই হচ্ছে সমবায় সংগঠন। অর্থাৎ এই সমবায় সংগঠনের সদস্যরা সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছায় একত্রিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় মিলিত হয়ে নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য কাজ করবে। তাহলে সমবায় সমিতির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন। কিভাবে মুনাফা অর্জন না করেও, মূল উদ্দেশ্য না হয়েও আর্থসামাজিক কল্যাণ সাধন করা যায়, চলো আমরা তাহলে একটু ইতিহাসের দিকেই আলোচনা করি। দেখো, তোমরা জানো যে শিল্প বিপ্লব হয়েছিল 1750 সাল থেকে 1850। তোমাদের কি মনে আছে শিল্প বিপ্লব কাল কত? শিল্প বিপ্লব কাল কত ইলহাম? 1750 থেকে 1850। রাইট, 1750 থেকে 1850। রাইট, 1750 থেকে 1850। দেখো যে তোমাদের যে কোনো প্রশ্ন যদি মনে থাকে এই সংক্রান্ত অপ্রাসঙ্গিক হলেও তোমরা চেষ্টা করবে প্রাসঙ্গিক প্রশ্ন করবার। অপ্রাসঙ্গিক যদি মনে হয় যে না আমাকে জিজ্ঞাসা করতে হবে, করে ফেলবা, এখানে উত্তর দেব। যেমন একজন বলেছে ছাত্র সমবায় সমিতি আছে, সংগঠন আছে, সেটারও উত্তর দেওয়া হবে। দেখো 1750 থেকে 1850 শিল্প বিপ্লব হয়েছিল। বর্তমান যুগ শুরু হয়েছে 1950 সালের পর থেকে বর্তমান যুগ শুরু হয়েছে। বুঝতে পেরেছো? 1750 থেকে 1850 শিল্প বিপ্লব কাল, 1850 থেকে 1950 হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী কাল, আর 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ। তো আমরা যদি আধুনিক যুগ শিল্প বিপ্লবের পরের যুগ থেকে শুরু করি, অর্থাৎ 1850 থেকে বর্তমান সময় পর্যন্ত, তাহলে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মানে এই যুগে আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখি। ঠিক শিল্প বিপ্লবের পূর্বে, অর্থাৎ 1750 সালের পূর্বে বড় কোনো প্রতিষ্ঠান ছিল না। তো কেন বড় প্রতিষ্ঠানের আবির্ভাব হয়েছে? তোমরা জানো যে 1750 সালের পূর্বে বড় কোনো প্রতিষ্ঠান ছিল না। এখন যেমন বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান হয়েছে, মানুষ কৃষি ছেড়ে এই প্রতিষ্ঠানগুলোতে শ্রম দিচ্ছে, জুট শিল্প প্রতিষ্ঠান, অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তাই না? শিল্প কারখানা গড়ে তুলছে, কৃষি জমি কৃষিতে শ্রম না দিয়ে শিল্প কারখানায় শ্রম দিচ্ছে। ওখানে একটা স্থায়ী মজুরি ভিত্তিক, বেতন ভিত্তিক চাকরি করছে, কি তাই না? এখন তাদের নিরাপত্তার জন্য অনেক আইন তৈরি হয়েছে। কিন্তু 1750 সালের পূর্বে এরকম কোনো বড় প্রতিষ্ঠানও ছিল না, আর ওদের কৃষি ছেড়ে শিল্প প্রতিষ্ঠানে এসে শ্রম দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো যখন 1750 সালের পরে শিল্পের বিপ্লব হলো, অর্থাৎ উৎপাদনের বিপ্লব কিভাবে হলো, যে একটা
তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? গালিব, তাহরিম, মাহাদি, শাহল, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, স্যার শোনা যাচ্ছে এবার? জি স্যার, আচ্ছা। যাইতেছে স্যার, এখন যাইতেছে। এখন শোনা যাচ্ছে মাঝখানে মাঝখানে দুবার ব্রেক হয়ে গেল কেন? মাঝখানে তো দুবার ব্রেক network- হয়েছে। নেটওয়ার্ক কয়েকদিন নেটওয়ার্কের খারাপ। সমস্যা ছিল মনে হয়। কেমন কথা হলো? ওকে, আমরা শিল্পগুলো আলোচনা করছিলাম যে 1750 থেকে 1850-এ ওই সময় যখন শিল্পের বিপ্লব হলো, অর্থাৎ উৎপাদনের বিপ্লব হয়, ওই সময় বড় বড় প্রতিষ্ঠানগুলোর আবির্ভাব ঘটে। তো এই প্রতিষ্ঠানগুলোতে মানুষ যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজ ছেড়ে এই পর্যায়ে এসে শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রম দেওয়া শুরু করে। তো যখন শ্রমিকের সংখ্যাটা বেশি হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেক বেশি শ্রমিক সংখ্যা এসে শ্রমিক সংখ্যার আবির্ভাব ঘটে, তখন মালিক পক্ষরা কি করে একটা সুযোগ নেবার চেষ্টা করে। কি সুযোগ নেবার চেষ্টা করে? যে তখন এই শ্রমিকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, তাদের বৈষম্য স্বীকার করে, তাদের নির্ধারিত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, সেগুলো থেকে বঞ্চিত করে। বুঝতে পেরেছো? অর্থাৎ কি কি অধিকার থেকে বঞ্চিত করেছিল? যে অনেক বেশি পরিশ্রম করাতো তাদেরকে দিয়ে, হ্যাঁ, কিন্তু মজুরি ওইভাবে দিত না। তারপরে হচ্ছে যে মজুরি ঠিক সময় দিত না, তাদের কোনো ছুটি দিত না, তাদের ফ্যামিলি টাইমের দরকার আছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধার দরকার আছে। তারপরে হচ্ছে যে বোনাস, ইনসেনটিভ ইত্যাদির বিষয়গুলো ছিল। কোনো কিছু থেকেই মানে সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। তো এই জায়গাগুলো থেকে এই কৃষি থেকে ছেড়ে আসা শ্রমিকরা এগুলো আদায়ের জন্য, নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছে, অনেক দাবি দাবা উপস্থাপন করেছে। কিন্তু এই আন্দোলন এবং দাবি দাবা কোনোটাতে তারা সফল হতে পারে নাই। ঠিক আছে? যার ফলে হয়েছে যে নির্ধারিত বেতন পায়নি এবং হচ্ছে তাদের সমস্ত অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়েছে, তখন এই যে এদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কেনার সামর্থ্য পর্যন্ত এই শ্রমিকরা হারিয়ে ফেলেছিল। এই সুযোগটা কি করেছে? যে সকল দোকান মালিক রয়েছে, এই দোকান মালিকগুলো কি করেছে? এই সুযোগটা নিয়েছে। সুযোগ নিয়ে কি করেছে? চড়া দামের দ্রব্যগুলো বাকিতে এই শ্রমিকদের কাছে বিক্রি করেছে। বুঝতে পেরেছো? ওই সময় চড়া দামে হলো দ্রব্যের দাম নির্ধারণ করে শ্রমিকদের কাছে বাকিতে বিক্রি করেছে। যখন দ্রব্যের এই বাকিতে মূল্য অনেক বেশি হয়েছে, এদের সেই মূল্য পরিশোধ করার সক্ষমতা যখন হারিয়ে ফেলেছে, তখন এদের সহায় সম্পত্তি যা আছে সবগুলো কেড়ে নেওয়া হয়েছিল। এভাবে শ্রমিকদেরকে বঞ্চিত করা হতো সেই শিল্পগুলো কালে। শিল্পের বিপ্লব হয়েছে, কিন্তু মানবিকতার কোনো দৃষ্টান্ত সেখানে ওই সময় উপস্থাপন করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক ব্যবস্থাপনা স্কলার, ম্যানেজমেন্ট স্কলার অনেক কাজ করেছেন। সেগুলো নিয়ে অনেক তথ্য উপস্থাপন করলেও খুব বেশি যে অগ্রসর হয়েছে তা কিন্তু নয়। তো এই যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, তখন শ্রমিকরা কি করেছে? এই অধিকার থেকে অধিকার ফিরে পাওয়ার জন্য, হ্যাঁ, নিজেদের অধিকার সুযোগ সুবিধা অর্জন করবার জন্য অনেক প্রতিষ্ঠানের শ্রমিকরা একত্রিত হয়ে নিজেদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে তারা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। এরই একটি দৃষ্টান্ত হচ্ছে ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ার নামে একটি স্থান রয়েছে। তোমরা জানো যে শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ড, তাই না? যুক্তরাজ্যে, ইংল্যান্ডে। তোমরা কি জানো এটা? শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। জি স্যার। তো ইংল্যান্ডের একটি জি স্যার। ল্যাঙ্কশায়ার নামক একটি স্থান রয়েছে, সেখানে একটি বস্ত্র সেখানকার তাঁত শ্রমিক যারা রয়েছে, তাঁত শ্রমিক বা বস্ত্র শ্রমিক অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কার যারা রয়েছে, তাদের মধ্যে 28 জন তাঁত শ্রমিক প্রত্যেকে 1 স্টার্লিং পাউন্ড করে জমা দিয়েছিল। জমা দিয়ে 28 স্টার্লিং পাউন্ড করে তারা রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স নামে একটি সমিতি প্রতিষ্ঠা করে। এই সমবায়ের কতগুলো আদর্শ নির্দিষ্ট করে তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হয় ওরা। কারণ হচ্ছে কি বলো, এই 28 জন তাঁত শ্রমিক এরা কি ধনী না গরিব?
স্যার গরিব। হ্যাঁ, অল্পবিত্ত, গরিব। স্বল্পবিত্ত ব্যক্তি। সুতরাং এই গরিব ব্যক্তিদের নির্মিত সংগঠন নির্দিষ্ট নীতিমালা যদি না থাকে কোনো সংগঠন এটিকে থাকবে না, তাও যদি হয় গরিবদের সংগঠন। তো এই হচ্ছে এই সংগঠনটি যখন প্রতিষ্ঠা করে তখন এখানে তারা কি কি বিক্রি করতো? ময়দা, জবের আটা, মাখন, চিনি, মোমবাতি ইত্যাদি এরা জোগাড় করতো এবং নিজেদের মধ্যে অল্প দামে মানে ক্রয় মূল্যে বলা চলে ক্রয় মূল্যে বিক্রি করতো এরা সদস্যদের মধ্যে ক্রয় মূল্যে বিক্রি করতো। তাহলে এই যে এভাবেই আলটিমেটলি সমবায় সমিতির সূচনা হয় ওই জায়গা থেকে, যে ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারের 28 জন তাঁত শ্রমিক প্রত্যেকেই এক স্টার্লিং পাউন্ড করে জমা দিয়ে সেখানে রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পাইওনিয়ার্স নামক একটি সমিতি গঠন করা হয়েছে। বলা চলে যে এটি প্রথম সমবায় সমিতি। বুঝা গেছে? তো এভাবে সমবায় সমিতির আবির্ভাব ঘটে। এই সমবায় সমিতি তাহলে আমরা কি দেখলাম? যে সমবায় সমিতি একটি আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, এটি একটি গরিবদের সংগঠন, কম বিত্ত সম্পন্ন যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদের সংগঠন, এবং এটি সংগঠনটির সদস্য হবে একই এলাকার যারা সদস্য তারা এর সদস্য হতে পারবে। শুধু তারাই সদস্য হতে পারবে। একই পেশার হতে হবে, সমমনা হতে হবে। কেন একই পেশার বলা হয়েছে? যে সমবায় সমিতি যেহেতু গরিবদের সংগঠন, এখানে পরিচালনা করতে চাইলে এখানে সবার আর্থিক সামর্থ্য খুব বেশি নেই, অনেক বেশি প্রত্যাশা নেই, ঠিক আছে? নিজেদের অর্থনৈতিক সামাজিক কল্যাণ সাধন হলেই হয়। সুতরাং সমমনা হতে হবে। এখানে কেউ গরিব থাকবে, কেউ বাড়ি গাড়ি করে ফেলবে, এমন কোনো সুযোগ কিন্তু এখানে খুব বেশি নেই আর কি। তাহলে এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং আর্থসামাজিক কল্যাণ সাধন। কিভাবে আর্থসামাজিক কল্যাণ সাধন কাদের করবে? এই সমবায় সমিতিতে যারা সদস্য হবে তাদেরই কল্যাণ সাধন হবে। এখন সামাজিক ব্যবসা এবং সমবায় সমিতির মধ্যে পার্থক্য কি? দুটারই তো মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। হ্যাঁ, সামাজিক ব্যবসায় হলে সমাজের সকল স্তরে ব্যক্তিরা উপকৃত হবে, কিন্তু সমবায় সমিতি হলে সমাজের সকল স্তরে মানুষ উপকৃত হবে না। এখানে যারা সদস্য হবে, চাঁদা দিবে, তারাই এখানে সদস্য হতে পারবে এবং তাদের আর্থসামাজিক কল্যাণ সাধন হবে। কেমন করে হবে? এই যে ধরে নাও যে রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পাইওনিয়ার্স নামে যে সমবায় সমিতি গঠন করা হয়েছিল, এখানে এরা ময়দা, জবের আটা, মাখন, চিনি, মোমবাতি ইত্যাদি বিক্রি করত। ধরে নাও একটা মোমবাতির দাম হচ্ছে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রি করে 10 টাকা, ঠিক আছে? তুমি যদি সদস্য হও তাহলে তুমি ক্রয় করতে পারবে 5 টাকায় ক্রয় করতে পারবা, 5 টাকায় ক্রয় করতে পারবা। তার মানে হচ্ছে যে যতটুকু খরচ ততটুকু তুমি করতে পারছো। আর যদি তুমি সদস্য না হয়ে ওই মোমবাতি কিনতে যাও তাহলে তোমাকে 10 টাকা খরচ করতে হবে। তাহলে এই যে 5 টাকা অতিরিক্ত খরচ হয়ে গেল, তাহলে এই 5 টাকা খরচ থেকে বঞ্চিত হলে তুমি শুধু সদস্য না হওয়ার কারণে, তার মানে তোমার কোনো অর্থনৈতিক সামাজিক কল্যাণ হলো না, ঠিক আছে? অর্থনৈতিক কল্যাণ হলো না। বরং অর্থনৈতিক কল্যাণ কিভাবে হবে? যে 10 টাকার জায়গায় তুমি সদস্য হওয়ার কারণে মোমবাতির ক্রয় মূল্য অর্থাৎ 5 টাকা তুমি ক্রয় করতে পারছো। তার মানে এখানে 5 টাকা তোমার সেভ হচ্ছে না? বলো তো রিফাত। অলিদ, 5 টাকা তোমার সেভ হলো কিনা? জি স্যার, সেভ হচ্ছে। সেভ হয়েছে, রাইট। এই যে 5 টাকা সেভ হলো, এটার নাম হচ্ছে অর্থনৈতিক কল্যাণ সাধন। এখন সেদিকে সামাজিক কল্যাণ সাধন কিভাবে হবে? এই যে সমাজের একটা নির্দিষ্ট সমাজের লোকজন তো সমবায় সমিতিতে সদস্য হয় নাকি? যেমন ধরে নাও ঢাকার একজন রিক্সা চালক আর বরিশালের একজন রিক্সা চালক মানে একই সমবায় সমিতির সদস্য হতে পারবে? যে রিক্সা চালক বরিশাল অবস্থান করছে আর চালক ঢাকা অবস্থান করছে? না স্যার। না। বাস মালিক সমবায় সমিতি রয়েছে, বাস মালিক সমবায় সমিতি হতে চাইলে ঢাকার বাস মালিক সমিতি প্রত্যেকেই ঢাকায় যে বাস মালিক সমিতিগুলো রয়েছে সেখানে সদস্য হতে হবে। এখন ধরে নাও রংপুরের একজন বাস মালিক সমিতি কি এখানে এসে সমবায় সমিতির সদস্য হতে পারবে? হলেই বা লাভ কি তার কোনো লাভ নেই এখানে। বুঝতে পেরেছো? তো আমি এটাই বলতে চাচ্ছি যে একই এলাকার হতে হবে, একই পেশাভুক্ত হতে হবে। এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন। অর্থনৈতিক কল্যাণ সাধন কি হলো? যে তুমি সদস্য হওয়ার কারণে বেশি অর্থ খরচ করতে হচ্ছে না। আর সামাজিক কল্যাণ কিভাবে হবে? যে সমাজের মানুষগুলো আগে যেখানে বেকার ছিল, এখন একটা সমবায় সমিতিতে অংশগ্রহণ করার কারণে তাদের একটি মুনাফা অর্জন করার সুযোগ হয়েছে, ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার সুযোগ হয়েছে, তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার সুযোগ হয়েছে, তাদের ইনকাম বেড়ে গিয়েছে, কি তাই না? আবার এদের অর্জিত মুনাফা দিয়ে তোমরা চাইলেই এই সমাজের অনেক বেকার
চাইলে অনেক সমাজের অনেক উপকার করা যায়। ঠিক আছে, তাহলে এখন আসলে দেখি সমবায় সমিতির কি বৈশিষ্ট্য। তাহলে সমবায় সমিতি একটি বিশেষ সংগঠন বা মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন। এই সংগঠনের নিশ্চয়ই একটু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সবাইকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি রয়েছে? এটি গঠন প্রকৃতির কেমন? এটি একটি আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, এর গঠন কি সহজ না একটু কঠিন? কঠিন। কঠিন, কঠিন right? স্যার। যেহেতু আইন সৃষ্ট প্রতিষ্ঠান, সকল ব্যবসা প্রতিষ্ঠানেই গঠন করা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় কঠিন। কারণ আইন সৃষ্ট যেহেতু, সুতরাং তাকে কতগুলো ধাপ বা পদক্ষেপ গ্রহণ করতে হয়, ধাপ অতিক্রম করে সেই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে হয়। তো বাংলাদেশ সমবায় সমিতি আইন 2001, বিধিমালা 2004 অনুযায়ী এই সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। সুতরাং গঠন প্রকৃতি একটু জটিল। উদ্দেশ্য কি? সমবায় সমিতির মূল উদ্দেশ্য মুনাফার জন্য নয়, বরং সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন করা। এটার ডিটেলস ব্যাখ্যা তোমরা করে নিবা। কিভাবে ব্যাখ্যা করবে? আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। যে পণ্যের একটি মোমবাতির মূল্য 10 টাকা, বিক্রি করে বিক্রয় মূল্য 10 টাকা, ক্রয় মূল্য 5 টাকা। তুমি সদস্য হওয়ার কারণে ওই সমবায় সমিতি থেকে তুমি 5 টাকায় ক্রয় করতে পারছো, অথচ যারা সদস্য নয় তারা 10 টাকা ক্রয় করতে পারে, 10 টাকায় ক্রয় করতে হয়। এখানে সমবায় সমিতি 5 টাকা মুনাফা অর্জন করছে বাইরের ব্যক্তির কাছে, কিন্তু ভেতরে যারা সদস্য তাদের কাছে সীমিত লাভে বিক্রি করতে পারছে। এই একটা বিষয়। তারপর হচ্ছে সদস্য সংখ্যা। তোমরা জানো যে সমবায় সমিতির একটি বিশেষ সমবায় সমিতি, বিশেষ সংগঠন। এখানে যেহেতু গরিবদের সংগঠন, এখানে সদস্যদের আর্থিক সামর্থ্য খুব বেশি নেই, সুতরাং সদস্য সংখ্যা বেশি না হলে সমবায় সমিতির আর্থিক যোগান দেওয়াটা খুব কঠিন। এই জন্য প্রাথমিক সমবায় সমিতির সদস্য সর্বনিম্ন 20 জন ব্যক্তি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে কোনো সমবায় সমিতি হতে চাইলে তাকে সর্বনিম্ন 20 জন ব্যক্তি সদস্য স্বেচ্ছায় একত্রিত হয়ে সমবায় সমিতির আইনের আওতায় এসে তাকে সমবায় সমিতির সদস্য হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সমবায় সমিতির মূল সর্বনিম্ন সদস্য কতজন প্রাথমিক সমবায় সমিতি? 20 জন। 20 জন। এরপরে আরো অনেকগুলো সদস্য রয়েছে যেখানে প্রাথমিক সমবায় সমিতি থেকে সৃষ্টি। পরের যে সমবায় সমিতিগুলো এর চেয়ে বড় বড় সংগঠন, সেগুলো কি কি? মিশ্র সমবায় সমিতি রয়েছে, কেন্দ্রীয় সমবায় সমিতি রয়েছে, জাতীয় সমবায় সমিতি রয়েছে। এগুলো হচ্ছে আমাদের কি হলো সমবায় সমিতির প্রকারভেদ। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রকারভেদে গিয়ে। তো প্রত্যেকটি সমবায়, প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য 20 জন এবং সর্বোচ্চ কত হবে সেটা নির্ধারণ করা নেই। ঠিক আছে? যেমন এক মালিকানা ব্যবসায় মূল মালিক একজন, ঠিক আছে, অংশীদারি সর্বনিম্ন 2 জন থেকে 20 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 10 জন, তারপরে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এরকম সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 20 জন, সর্বোচ্চ কত এটি নির্ধারণ করা নেই। ঠিক আছে? এরপর হচ্ছে সদস্যদের প্রকৃতি। সাধারণত একই এলাকার, একই পেশার, কম বিত্ত সম্পন্ন ব্যক্তিদের সংগঠন, তবে ধনী ব্যক্তিদেরও অনেক সমবায় সমিতি রয়েছে। যেমন একই এলাকা হতে হবে, কি হয় মোহাম্মদপুরে হতে হবে, হয় আমরা যদি শুধু ঢাকা বলতে পারি। ঠিক আছে? তারপরে হচ্ছে যে একই পেশার হতে হবে, শুধু রিক্সা চালক, শুধু বাস মালিক সমবায় সমিতি, শুধু বাড়ির মালিক সমবায় সমিতি, তারপরে হচ্ছে যে অটো রিক্সা চালক সমবায় সমিতি, তারপরে হচ্ছে চাল মালিক সমবায় সমিতি। এরকম আরো অনেক সমবায় সমিতি রয়েছে। একই পেশা হতে হবে, কম বিত্ত সম্পন্ন ব্যক্তিদের সংগঠন এই সমবায় সমিতি। এরপর আসলে কি মূলধন সংগ্রহ। দেখো যে সমবায় সমিতির যে সকল সদস্য শেয়ার ক্রয় করে, সে তাদের কাছে শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। তারপর হচ্ছে এবং সদস্যদের সবার মধ্যে নিট মুনাফার সম্পূর্ণ অর্থ মানে বিলিয়ে দেওয়া হয় না, কিছু অর্থ সংরক্ষণ করে রাখা হয়, সঞ্চয় করে রাখা হয়। তাহলে সেই সঞ্চিত অর্থ এবং শেয়ার বিক্রি করা অর্থ সমবায় সমিতির মূলধন। বুঝতে পারছো? তারপরে শেয়ার ক্রয়ের সীমা। এখানে যারা সদস্য থাকে, একজন সদস্য মোট শেয়ারের সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করতে পারবে, অর্থাৎ 1/5 শেয়ার বা 20% শেয়ার ক্রয় করতে পারবে। এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হয়ে থাকে, এমসিকিউ হয়ে থাকে, সুতরাং গুরুত্বপূর্ণ। ধরে নাও একটি সমবায় সমিতির, যে কোনো সমবায় সমিতির মোট শেয়ার হচ্ছে 200। তাহলে এই 200 শেয়ারের আইন অনুযায়ী বলা হয়েছে যে একজন সদস্য
মোট শেয়ারের 20% অর্থাৎ 1/5 শেয়ার ক্রয় করতে পারবে। তার মানে 200 শেয়ার হলে কতটি শেয়ার ক্রয় করতে পারবে সর্বোচ্চ একজন সদস্য কতটি শেয়ার ক্রয় করতে পারবে? 40টি। মাত্র 40টি। যদি 300 হয় তাহলে 60টি। যদি মোট 70, তাই না? এরকম, এটা সহজ হিসাব। তারপরে মুনাফা বন্টন দেখো, বাধ্যতামূলকভাবে নিট মুনাফার 15% সংরক্ষিত তহবিলে এবং 3% উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। তোমরা জানো যে যেখানে কোম্পানি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় যেখানে শেয়ার বিক্রি করা হয়, এখানে মোট যে মুনাফা অর্জিত হয় সেখান থেকে সমস্ত খরচগুলো বাদ দেওয়া হয়, সমস্ত চলতি খরচগুলো বাদ দেওয়া হয়, এই বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ থাকে সেটার নাম হচ্ছে নিট মুনাফা। এই নিট মুনাফার সম্পূর্ণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না। আইন অনুযায়ী নিট মুনাফার 15% সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয় এবং 3% উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়, বাধ্যতামূলকভাবে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। তার মানে 15% এবং 3% কত হয়? যোগ করলে কত হয়? 18%। কত পার্সেন্ট? 18%। রাইট, 18%। তার মানে 100% থেকে 18% বাদ দিলে কত থাকে? আর স্যার সর্বোচ্চ 82%, তাই না? 18% সংরক্ষণ করা বাধ্যতামূলক। তার মানে সর্বোচ্চ 82% এই সদস্য মতের বন্টন করা যায়। এখন যদি ওই সাধারণ সভায় সমবায় সমিতির সদস্যরা সিদ্ধান্তে আসে যে আরো কোনো খাতে আমরা অর্থ জমা রাখবো, যেমন, তাই না, 15% এবং 3% তো বাধ্যতামূলক ভাবে রাখবে, আরো কোনো খাতে যদি ওরা রাখতে চায় রাখতে পারবে। তবে যদি না রাখে তাহলে সর্বোচ্চ 82% ওরা কি করবে? সদস্য মতে বন্টন করবে। কি বুঝতে পারছো? এখন যদি ঋণদান সমবায় সমিতি হয় তাহলে সদস্যদের মধ্যে ঋণ প্রদান করা হয়। তো এই ক্ষেত্রে হয় কি যে ঋণ দেওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে ওই ঋণ আদায় নাও হতে পারে, ইভেন হবেই না এরকম ধরে নেওয়া হয়, তখন সেটার জন্য আবার কুরিন সঞ্চিতি হিসেবে বাধ্যতামূলকভাবে আরো 10% সংরক্ষণ করা বাধ্যতামূলক, যদি ঋণদান সমবায় সমিতি হয়। আর যদি অন্য সমবায় সমিতি হয় তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্ন 18% সংরক্ষণ করতে হবে। এটা হলো আমাদের মুনাফা বন্টন পদ্ধতি। স্যার ঋণদান হইলে কি টোটাল 28% হবে? বলছে যে 10%, কিন্তু আরো শব্দটা উল্লেখ নেই ওখানে। তো আমি বলবো যে 15% এবং 3% এটা যে কোনো সমবায় সমিতির ক্ষেত্রে, আর যদি ঋণদান সমবায় সমিতি হয় আরো 10%, তার মানে 28%। ঋণদান সমবায় সমিতি হলে 28% আমাদের মুনাফা সংরক্ষণ করতে হবে বাধ্যতামূলক ভাবে। এরপর শুধু কি ব্যবস্থাপনা কমিটি, তোমরা জানো যে এটি একটা আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, এখানে শত শত হাজার হাজার সদস্য হয়, সবাই তো আর সমবায় সমিতি পরিচালনা করতে পারবে না। এখানে যারা সদস্য হয় তাদের ভোটে নির্বাচিত ব্যক্তিরাই এখানে ব্যবস্থাপনা কমিটিতে আসে। তো এখানে নির্ধারিত সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে বিধি এবং উপবিধি মোতাবেক কমপক্ষে 6 জন এবং সর্বোচ্চ 12 জন সদস্য নিয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন হবে। বলো তাহলে সর্বনিম্ন কতজন হবে? ব্যবস্থাপনা কমিটিতে কতজন থাকবে? ব্যবস্থাপনা কমিটিতে কতজন থাকবে? 6 জন। সর্বনিম্ন 6 জন। আর সর্বোচ্চ কতজন হবে? 12 জন। কেউ চাইলে কি 15 জন হতে পারবে? কেউ চাইলে কি 15 জন হতে পারবে? না স্যার। না, আইন অনুযায়ী কোন সমবায় সমিতিতে 15 জন ব্যবস্থাপনা কমিটিতে থাকতে পারবে না। সর্বোচ্চ 12 জন, সর্বনিম্ন 6 জন। তাহলে কেন 6 এবং 12? যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে। অর্থাৎ 6 জনও হতে পারে, 9 জন হতে পারে, 12 জন হতে পারে। চাইলে 8 জন, চাইলে 7 জন, চাইলে 11 জন, 10 জন সদস্য ব্যবস্থাপনা কমিটিতে হবে না। কি বুঝতে পারছো? তাহলে এই 6 জনের আবার ভাগ করা আছে যে একজন থাকবেন, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি, আর একজন কোষাধ্যক্ষ হবেন, বাকিরা সদস্য হবেন। ঠিক আছে? তো এই যে ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হবে সদস্যদের ভোটে, হ্যাঁ, এই প্রথম এই ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে 1 বছর। প্রথম নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে কত বছর? 1 বছর। এই 1 বছর পরে যে নতুন ব্যবস্থাপনা কমিটি আসবে তার মেয়াদ হবে 3 বছর। নতুন ব্যবস্থাপনা কমিটি যারা আসবে তখন তাদের মেয়াদ হবে 3 বছর। এটা হলো আমাদের ব্যবস্থাপনা কমিটি। এখন আসলে থেকে সম অধিকার, দেখো যে শেয়ার সংখ্যা যাই হোক প্রত্যেকে 1 ভোটের অধিকারী হবে, 1 ভোট।
অর্থাৎ কারো 50টা শেয়ার আছে, সেও একটা ভোট প্রদান করতে পারবে, আরেকজন ব্যক্তির শেয়ার আছে একটা কেনা, সেও একটা ভোট প্রদান করতে পারবে। অর্থাৎ এখানে সবাই সমান হিসেবে ট্রিট করা হয়েছে, সবাই সমান। কার কতটি শেয়ার ক্রয় করা হয়েছে এটা দেখার বিষয় নয়, বরং প্রত্যেকে এক ভোটের অধিকারী এবং সবাই এখানে সমান, সবার মতামতের গুরুত্ব সমান, এটি হলো বিষয়। এরপরে সদস্যদের দায় কেমন, যে শেয়ার হোল্ডারদের দায় সীমিত। এখানে যারা সদস্য থাকে তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়, কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটি শেয়ারের মূল্য সমান এবং সবার কাছে বিক্রি করা হয়, যার কারণে নামের শেষে মানে এখানে যে যতটি শেয়ার ক্রয় করবে সেই শেয়ারের মূল্য দ্বারা এতে দায় সীমাবদ্ধ করা হয়েছে। এ কারণেই এই সমবায় সমিতির নামের শেষে লিমিটেড শব্দটি লেখা থাকে, যেমন হলো বাস মালিক সমবায় সমিতি লিমিটেড, বাস মালিক সমবায় সমিতি লিমিটেড, কৃষক সমবায় সমিতি লিমিটেড, ঠিক আছে, চাষা সমবায় সমিতি লিমিটেড, রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড। তার মানে একজন রিক্সা চালক যে পরিমাণ অর্থ দিয়ে একটি শেয়ার ক্রয় করবেন, ওই সমবায় সমিতির ওই সদস্যদের দায় ওই কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। এই হচ্ছে এখানকার সদস্যদের দায়। আর সরকারি নিয়ন্ত্রণ এবং পৃষ্ঠপোষকতা, কেন সরকার নিয়ন্ত্রণ করবে? তোমরা জানো সমবায় সমিতি ধনীদের সংগঠন নয়, যেহেতু গরিবদের সংগঠন, সুতরাং গরিবদের অধিকার থেকে যেন গরিবদেরকে অধিকার থেকে বঞ্চিত করা না হয়, এজন্য সরকার অনেক সময় বিভিন্ন আইন কানুন, নিয়ম কানুন ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তৈরি করে এই 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 সমবায় সমিতি নিয়ন্ত্রণ করে থাকে, যেন কেউ হচ্ছে এই সমবায় সমিতির ক্ষতি করতে না পারে, সদস্যদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। এজন্য সরকার অনেক সময় অনেক আইন কানুন তৈরি করে থাকে, আর এই আইন অনুযায়ী এই সমবায় সমিতি পরিচালিত হয়। যেমন সমবায় সমিতি আইন 2001 তৈরি করা হয়েছে, বিধিমালা 2004 তৈরি করা হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং সরকারি পৃষ্ঠপোষকতা কি করে, সরকার অনেক সময় সমবায় সমিতিগুলোকে অনেক সময় অনেক বিষয় ছাড় দিয়ে থাকে, ট্যাক্স মওকুফ করা হয়ে থাকে, আমদানি রপ্তানির ব্যবসার ট্যাক্স শিথিল করে থাকে, আর্থিক সাহায্য দিয়ে থাকে, এটা নাম হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, ঠিক আছে। তো এখন বলো যে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে, বা আজকের লেকচারটিতে কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমাদের কোনো জায়গায়? নাই স্যার। আর প্রথম কমিটি 1 বছর, স্যার, পরের নাই। কমিটি 3 বছর কেন? প্রথম সমবায় সমিতির প্রথম কমিটি অনভিজ্ঞ থাকে, অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, অনেক রুলস এন্ড রেগুলেশন তৈরি করতে সময় যায়, ঠিক আছে। এটা যখন তৈরি হয়ে যায় তখন ভুলগুলো কি হতে পারে, পরবর্তী ব্যবস্থাপনা কমিটির উপর দেওয়ার পরে আইন অনুযায়ী বলা হয় 3 বছর তৈরি হবে, 3 বছর এটি মেয়াদ থাকবে, তখন ওই ভুলগুলো হয় না, ওরা আরো অনেক বেশি দক্ষ অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতার সহিত ওই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। স্যার পুরো বাংলাদেশ মিলে কেন বাস মালিক সমিতি গঠন করতে পারবে না? তার কারণ হচ্ছে যে যখন আন্দোলন হয়, ধরে নাও যে আন্দোলন হয়, তখন ঢাকার বাস মালিকগুলো আন্দোলন করে, যখন সরকার কোনো বাস মালিকদের হলো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তখন ধরে নাও যে একটি নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক হয়, অন্যান্য এলাকার উপর তেমন একটা প্রভাব পড়ে না, ঠিক আছে। তখন ঢাকার বাস মালিকরা হরতাল করলেও রংপুরের বাস মালিকরা আবার হরতাল করে না, বুঝতে পেরেছো? এলাকা ভিত্তিক হয়ে থাকে। তারা কেন সমবায় সমিতিতে অন্তর্ভুক্ত হয়? নিজেদের অধিকার আদায়ের জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য। তো অধিকার আদায় করতে চাইলে একটা নির্দিষ্ট এলাকায় হতে হয়, ঠিক আছে, এলাকা ভিত্তিক অধিকার আদায়ের কথা বলা হয়। আর কারো প্রশ্ন আছে? ওকে, তাহলে তোমাদের ক্লাসে রেগুলার থাকতে হবে, রেগুলার হতে হবে। 30 জন। জি স্যার।